ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র জাসমিনকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে একটি পালকি করে শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল। জাসমিন ভাবে যে আমি হচ্ছি রাজকুমারী জাসমিন এবং আমি রাজা দিংবেইয়ের একমাত্র মেয়ে। মানে জাসমিন আসলে এই সাম্রাজ্যের মহারাজের ভাইয়ের মেয়ে ছিল এবং জাসমিনের মর্যাদাও একজন রাজকুমারীর সমানই ছিল। জাসমিন মনে মনে ভাবে যে মহারাজ আমার বাবাকে কিছু গুপ্ত কাজের জন্য পাঠিয়েছে বর্ডারে, যার জন্য বাবা এখানে নিজের মৃত্যু ফেক করে বর্ডারে গেছে তার মিশন কমপ্লিট করতে। কিন্তু বাবার যাওয়ার আগে একটাই ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যাতে তার বংশ বৃদ্ধি হয়, মানে আমি যেন কোনো সন্তানের জন্ম দিই, এটাই ছিল বাবার ইচ্ছা। তারপরে তো বাবাকে চলে যেতে হয় এবং আমি আমার জন্য একজন যোগ্য স্বামী খোঁজার কাজ শুরু করি, যে কিনা আমার সন্তানের একজন আদর্শ বাবা হতে পারবে। এবং সেই করতে গিয়েই আমি মাইলসকে খুঁজে পাই, যাকে কিনা দেখতে সুন্দর, সে পড়াশোনাতেও ভালো। আমার সাহায্যে সে খুবই তাড়াতাড়ি একজন গরিব স্কলার থেকে একজন গভর্নমেন্ট অফিসিয়ালে পরিণত হয়েছিল এবং ধীরে ধীরে নানা কিছু করে আমি তাকে আরো উচ্চপদস্থ কর্মচারীতে রূপান্তরিত করি। মানে জাসমিন মাইলসের উন্নতির পিছনে পুরোপুরিভাবেই দায়ী ছিল। কিন্তু হঠাৎই একদিন জাসমিন মাইলসকে অন্য একজন মেয়ের সাথে দেখতে পায়। মাইলস জাসমিনকে না বলেই একটি গেট টুগেদার বা বলা যায় একটা পার্টির আয়োজন করেছিল, যেখানে জাসমিন পৌঁছে যায়। সেখানে অন্যান্যরা আলোচনা করছিল যে দেখো, মাইলসের সাথে রাজকুমারী জাসমিনের বিয়ে ঠিক হয়েছে, তারপরেও মাইলস তার কাজিন মিলির সাথে কতটা ঘনিষ্ঠ দেখো, আবার রাজকুমারীর কানে যেন এই কথা না যায়। আমরা দেখতে পাই যে জাসমিনের হবু বর মাইলস এবং তার কাজিন মিলি খুবই ঘনিষ্ঠভাবে ঘুড়ি নিয়ে খেলা করছিল এবং তখনই সেখানে জাসমিন আসে। জাসমিন বলে ওঠে যে তোমার বন্ধুরা আর তুমি এখানে গ্যাদারিং করছো, আমাকে তো ডাকোনি। এবং মিলি তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে রাজকুমারী, আপনি কিছু মনে করবেন না, আসলে আমি ওকে বলেছিলাম যে আজকের দিনটা এত সুন্দর, চলো আমরা একটু ঘুড়ি ওড়াতে চাই, তাই জন্যই হয়তো ও আপনাকে ডাকার সময় পায়নি। আপনি নিশ্চয়ই এত ছোট একটা ব্যাপার নিয়ে রাগ করবেন না, তাই না? আর এই ঘুড়িটা মাইলস আমাকে নিজের হাতে বানিয়ে দিয়েছে, কি সুন্দর তাই না? এবার জাসমিন তো তখনই বলে ওঠে যে এই ঘুড়িটা সত্যিই তুমি নিজের হাতে বানিয়েছো? এবং মাইলস বলে যে হ্যাঁ, আজকে ঘুড়ি ওড়ানোর প্ল্যান হলো, তাই জন্য আমি মিলের জন্য একটা ঘুড়ি বানিয়ে দিলাম, তোমার জন্য পরের বার বানিয়ে দেব। জাসমিন তো তখনই লক্ষ্য করে মাইলসের হাতে অনেক কটা কাটা দাগ, মানে ঘুড়ি বানাতে গিয়ে তার হাতে বেশ ভালো রকমেরই চোট লেগেছে। এবং মিলি তো তখনই মাইলসের হাত ধরে বলে ওঠে যে বাবা, আমার জন্য ঘুড়ি বানাতে গিয়ে তোমার এইভাবে লেগেছে, এসো ফু দিয়ে দিই। এবং ফু দেওয়ার নাম করে সে তো রীতিমতো মাইলসের হাতে কিস করে দেয়। এবার জাসমিন তো তখনই বলে ওঠে যে তোমার ঘুড়ি বানাতে তো দেখছি খুবই ভালো লাগে, তাহলে যাও পাহাড়ের পিছনে গিয়ে সমস্ত বাঁশ গাছ কেটে আনো এবং ওই বাঁশ দিয়ে আমার জন্য ঘুড়ি বানাও। এবার এই কথা শুনে মাইলস তো রেগে যায় যে কি বলছো তুমি, মিলি এখানে এরকম কোনো হিংস্রেমি করতে আসেনি, ও তোমার মতো না, তুমি এরকম নিষ্ঠুরতা করতেও পারলি? যেখানে দেখছো যে আমার একটা ইনজুরি হয়েছে, সেখানে তুমি পাহাড়ের পিছনে গিয়ে আমাকে বাঁশ গাছ কাটতে বলছো? মিলি তো বলে ওঠে যে রাজকুমারী আসলে ভীষণ অহংকারী, জন্য সাধারণ মানুষের কষ্ট সে বুঝতে পারে না। কিন্তু মাইলসও রাজকুমারীর থেকে কিছু কম না, কারণ কিছুদিনের মধ্যেই প্রমোশন হয়ে সে 3rd র্যাঙ্ক অফিসিয়াল হবে আর তারপর সে প্রাইম মিনিস্টারে পরিণত হবে। মাইলস তো মনে মনে ভাবে যে হ্যাঁ, সেটা তো আমি হবই, জাসমিন এতদিন আমায় সাহায্য করেছে, এখন নিশ্চয়ই হিংসা করে ও আমার সাথে কোনো শত্রুতা করবে না, যদিও আমার থেকে অনেক বেশি স্ট্যাটাসে উঁচু, কিন্তু তারপরেও আমি ওকে দেখিয়ে দেব যে আমি ওর স্বামী, আমি ওর ভগবান। মিলি তো তখনই বলে ওঠে যে জাসমিন, তোমার সাথে কিছুদিন পর মাইলসের বিয়ে হবে, তোমার ওর প্রতি একটু বেশি কেয়ার করা উচিত, তোমার এরকম অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখে মনে তো হচ্ছে না যে তুমি ওর প্রতি কেয়ার করো। এবং জাসমিন তো তখনই তার কর্মচারী মানমানকে ডাকে এবং বলে যে মানমান, একে এক্ষুনি ঠাস করে এক চড় মারো। জাসমিনের কর্মচারী তো গিয়ে মিলিকে ঠাস ঠাস করে চড় মারতে থাকে এবং মাইলস তো তখনই লাফিয়ে ওঠে যে থামো, ওর সাথে এরকম করছো কেন, এবং সে মানমানকে ধাক্কা মেরে ফেলে দেয়। মিলি তো সঙ্গে সঙ্গে তাকে তুলে নেয়। মাইলস তো তখনই আবারও মানমানকে মারতে আসছিল, জাসমিন তখনই তাকে লাথি মেরে ফেলে দেয়। এবার মাইলস তো তখনই রেগে সেখান থেকে চলে যায় এবং বলে যায় যে জাসমিন, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে বিয়ের পর আমি কোনো উপপত্নী গ্রহণ করব না, কিন্তু এখন আমি তোমাকে বলছি আমি মিলিকে আমার উপপত্নী বানাবই। এবং মিলি তো তখনই বলে ওঠে যে জাসমিন, হতে পারে তুমি রাজকুমারী, কিন্তু মাইলসও কিন্তু ভবিষ্যতে অনেক ভালো করবে, তাই তোমার উচিত তোর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এবং জাসমিন তো তখনই বলে ওঠে যে
সত্যিই আমি তোমার সাথে এই কবছরে একটু বেশি ভালো করে ফেলেছি, তাই জন্য তুমি আমার মাথার উপর উঠে পড়েছো। তোমার এই হাতটাতেই চোট লেগেছে তাই না? এবং এই বলে জাসমিন তো মাইলসের হাতে পুরো চাকু ঢুকিয়ে দেয়। যেই হাতে যখন চোট লেগেছে এই হাতটা আর কর্মক্ষম রাখারই দরকার নেই। এবং সে তো তখনই মিলির দিকে এগিয়ে যায় যে এবার তোমার পালা। এবং এই বলে সে মিলির মাথা সেখানকার এক থামে ঠুকে দেয়। জাসমিন বলে ওঠে যে আজকের পর থেকে আমাদের এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়ে গেল। এবার মিলি তো তখনই চেঁচাতে থাকে যে তোমার বাবা তো মারাই গেছে, তোমার এই সমস্ত অহংকার আর বেশি দিন টিকবে না। এবং তারা তো দুজনে খুব বকবক করছিল এবং জাসমিন তো তখনই মানমানকে ইশারা করে এবং মানমান তো ওই ঘুড়ির কাগজ ছিঁড়ে তাদের দুজনের মুখ বন্ধ করে দেয়। আমরা দেখতে পাই যে জাসমিন এবং মানমান সেখান থেকে বেরিয়ে আসে এবং জাসমিন আবারও তার পালকি করে বাড়িতে ফিরছিল। তখনই হঠাৎ করে রাস্তার মধ্যে কিছুটা জায়গায় একটু জ্যাম মতো ছিল, তাই তাদের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে যায়। জাসমিন তো মানমানকে বলে যে দেখো তো কি হয়েছে, এত ভিড় কেন? এবং মানমান তখনই সেখানে গিয়ে ডিউক অ্যালেনের ছেলে ইথানকে দেখতে পায়। আমরা দেখতে পাই যে ইথান তো খুব রাজকীয়ভাবে গয়নাগাটি পরে সেজেছিল এবং তার কোলে ছিল একটা মিষ্টি কুকুর ছানা এবং সেইটা ছিল ইথানের পোষা কুকুর। ইথান তারই জন্মদিনের জন্য লোকজনকে এখানে জড়ো করেছিল এবং যারা যারা তার কুকুরের নামে প্রশংসা করছিল ইথান রীতিমতো মুড়ি মুরগির মতো তাদের দিকে টাকা পয়সা ছড়িয়ে দিচ্ছিল। এবার মানমান তো এইসব দেখে এসে জাসমিনকে বলে যে এটা ডিউক অ্যালেনের ছেলে ইথান, যে কিনা এই শহরের সবচেয়ে বিখ্যাত প্লে বয় এবং সে তো এমন করে টাকা পয়সা ওড়াচ্ছে যেন টাকা পয়সার কোনো মূল্যই নেই। সত্যি এদের যে কি হবে। জাসমিন তো মনে মনে ভাবে যে শহরের সবচেয়ে নামকরা প্লে বয়, কিন্তু তারপরেও সে তার কুকুরের জন্মদিন পালন করছে এবং সাধারণ মানুষের মধ্যে টাকা বিতরণ করছে। এটা তো দেখে মনে হয় যে তার মনটা হয়তো খুব একটা খারাপ না। এবার ততক্ষণে ওদিকে ইথানের বাবা মানে ডিউক অ্যালেন লাঠি হাতে চলে আসে যে ইথান তোমাকে আমি ছাড়বো না, তুমি দেখছি মহা নষ্টের গোড়া হয়েছো। এবং ইথান তো তার বাবার থেকে পালানোর জন্য এদিক ওদিক লাফাতে থাকে, তো এক লাফে তার ড্রামের ওপর উঠে পড়ে এবং সেখান থেকে এক লাফে নিচে চলে আসে। মানে ডিউক অ্যালেন তো তার সাথে পারছিলই না। জাসমিন এইসব দেখে বুঝতে পারে যে তার মানে ইথানের স্কিল কিন্তু বেশ ভালোই আছে, কিন্তু একজন প্লে বয় হিসাবে এরকম স্কিল নিয়ে সে কি করে। এবার ইথান তো দারুণ ফাইট করতে থাকে এবং সেখানের এক ট্রে কয়েন নিয়ে সে লোকজনের দিকে ছড়িয়ে দেয়। এবার ইথানের বাবা তো চেঁচাতে থাকে যে আমার এই নষ্ট ছেলেকে যে ধরে দিতে পারবে তাকে আমি 1,000 টাকা দেবো, তাড়াতাড়ি তোমরা ওকে ধরে দাও। কিন্তু লোকজন তো তখন ইথানের ওই ছড়ানো টাকা কুড়াতেই ব্যস্ত ছিল, তাই জন্য কেউই আর ইথানকে ধরতে পারে না। এবং ইথান লুকানোর জন্য সোজা জাসমিনের গাড়িতে উঠে আসে এবং জাসমিন তো সরাসরি তাকে বলে যে তুমি সেই বিখ্যাত প্লে বয়, আমার কি কোনো পার্মানেন্ট গার্লফ্রেন্ড আছে? এবার ইথান তো তখনই বলে ওঠে যে কেন, না থাকলে তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে এসো তোমাকে একটা কিস দিই, তোমাকে তো দেখতে দারুণ সুন্দর। এবং এই বলে ইথান তো করে জাসমিনের দিকে এগিয়ে যায়, কিন্তু এগিয়ে গেলেও ইথান কিস দিতে পারে না। জাসমিন বলে ওঠে যে কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ নাকি, কিস দিতে পারছো না? এবং ইথান তো তখনই বলে যে না না, ওরম ব্যাপার না, আমি জানি যে এরপর তুমি কি চালাকি করবে, তুমি সকলকে বলবে যে আমি তোমার সাথে অসভ্যতা করেছি, আমায় তোমাকে বিয়ে করতে হবে, এই তো, তাই জন্যই আমি তোমার দায়িত্ব নিতে চাই না। এবং এই বলে ইথান তো সেখান থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু জাসমিন তখনই তাকে চেপে ধরে কিস করে দেয় এবং বলে যে আমি তোমার সাথে অসভ্যতা করলাম, তাই আজকের পর থেকে আমি তোমার দায়িত্ব নেব। জাসমিন মনে মনে ভাবে যে ছেলেটাকে দেখতে তো বেশ ভালোই আছে এবং তার ফাইটিং স্কিলও বেশ ভালো, তার মনটাও যে খুব একটা খারাপ না সেটাও তো বোঝা যাচ্ছে। আর সে যে প্লে বয়ের ব্যাপারটা চারিদিকে রটিয়ে বেরিয়েছে এটা কি আদেও সত্যি, সেটা আমাকে জানতে হবে। তাহলে সে আমার সন্তানের জন্য পারফেক্ট বাবা হওয়ার যোগ্য। তার আগে আজকে আমি আমার শ্বশুর মশাইকে একটা গিফট দেব। এবং এই বলে জাসমিন তো সঙ্গে সঙ্গে ইথানের হাত বেঁধে ফেলে এবং সে ডিউক অ্যালেনের কাছে ইথানকে ধরিয়ে দেয়। জাসমিন বলে ওঠে যে ডিউক অ্যালেন, আপনি তো একটু আগেই ঘোষণা করেছিলেন যে যে ওকে ধরে দিতে পারবে তাকে 1,000 টাকা দেবেন। এবার ওদিকে ইথান তো বলে ওঠে যে তুমি না রাজকুমারী, তুমি 1,000 টাকাও ছাড়বে না। এবং জাসমিন তো ইথানের বাবার থেকে 1,000 টাকা নিয়ে নেয়। ইথানের বাবা তো তাকে নিয়ে টানতে টানতে চলে যায় এবং জাসমিন তখনই লক্ষ্য করে যে ইথানের জামার ভিতর থেকে একটা চিঠি তার গাড়িতে পড়ে গেছে এবং জাসমিন সেই চিঠিটা খুলে পড়ে দেখে এবং সেই চিঠি দেখে জাসমিন বুঝতে পারে যে ইথান সাধারণ কেউ না। ইথান কোনো কারণে তার পরিচয়টা এরকমভাবে লুকাচ্ছে, নিজেকে প্লে বয় বলে পরিচয় দিচ্ছে। এবার আমরা অপরদিকে মহারাজকে দেখতে পাই
এবং আমরা দেখতে পাই যে জাসমিন মহারাজের সাথে দেখা করতে এসেছিল। জাসমিন মহারাজের হয়ে দেশের জন্য অনেক কিছুই করত এবং সে মহারাজের হয়ে অনেক গোপন কাজও করে দিত। তাই মহারাজ তাকে বিশেষভাবে স্নেহ করতেন। জাসমিন বলে যে মহারাজ, আমার এই কৃতিত্বের জন্য আমি আপনার থেকে একটা জিনিস চাইছি। এবার মহারাজ তো সঙ্গে সঙ্গে বলে যে তুমি কি চাও, আমি তাই দেব। জাসমিন বলে যে আমি আমার বিয়েটা ভেঙে দিতে চাই মাইলসের সাথে, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই, কারণ মাইলস আমাকে কথা দিয়েছিল যে ও কোনো উপপত্নী নেবে না, ও কেবলমাত্র আমাকেই বিয়ে করবে, যেমনটা কিনা আমাদের পরিবারের নিয়ম। কিন্তু আমি ওকে অন্য একজনের সাথে হাতে নাতে ধরেছি, তাই জন্য আমি ওকে বিয়ে করব না। মহারাজ তো খুব রেগে যায় যে এই ছেলেটাকে আমি ছাড়বো না, ও তোমাকে কষ্ট দেওয়ার সাহস পায় কি করে। তো আবার শুনলাম যে ওর হাতে চোট লেগেছে, তাই জন্য রাজ চিকিৎসক পাঠালাম। এবং মহারাজ তো সঙ্গে সঙ্গে রাজ চিকিৎসককে বারণ করে দিতে বলে। তো ততক্ষণে রাজ চিকিৎসক মাইলসদের বাড়িতে পৌঁছে গেছিল। এবার আমরা মাইলসের বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে আমরা মাইলসের মা এবং তার ওই মিলি কাজিনকে দেখতে পাই। মিলের মাথায় তো ব্যান্ডেজ ছিল এবং রাজ চিকিৎসক এসে মাইলসেরও হাতের চিকিৎসা করে দিয়েছিল। এবার এই ঘটনার ফলে মাইলস আর মাইলসের মা ভাবছিল যে তার মানে নিশ্চয়ই জাসমিন এখনো মাইলসকেই ভালোবাসে, তা না হলে এত তাড়াহুড়ো করে সে কি আর চিকিৎসক পাঠায়। আসলে তার হয়তো একটু হিংসা হচ্ছিল, জন্য সে এরকম ভাবে মাইলসকে শাস্তি দিয়েছে, কিন্তু মনে মনে নিশ্চয়ই এখনো সে মাইলসকেই ভালোবাসে। এবং মাইলস তো তখনই বলে ওঠে যে জাসমিন আমার কাছে একবার ফিরে আসুক না, তারপর আমি ওকে ঠিকই ক্ষমা চাওয়াবো। এবং মাইলসের মা তো প্ল্যান করছিল যে জাসমিনের সাথে বিয়ে হলে তার পুরো সম্পত্তি, প্যালেস, ম্যানশন কি করে মাইলসের নামে করা যায়, মানে এরা পুরোই সুবিধাবাদী একটা পরিবার ছিল। অপরদিকে আমরা জাসমিনকে দেখতে পাই। জাসমিন তো মানমানকে কাজে লাগিয়েছিল ইথানের ব্যাপারে সমস্ত খোঁজ নেওয়ার জন্য, মানে ইথানের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য। এবং জাসমিন সেখান থেকে জানতে পারে যে ইথান ডিউক অ্যালেনের বড় ছেলে ঠিকই, কিন্তু ইথান কোনো কারণে নিজেকে প্লে বয় পরিচয় দিয়ে এরকমভাবে রয়েছে, মানে সে নিজের আসল ক্ষমতাটা দেখাতে চায় না। এবং জাসমিন তো তখনই বলে যে আমি ইথানের সাথে একান্তে দেখা করতে চাই, ওর সাথে আমার টি হাউসে দেখা করার বন্দোবস্ত করো। এবার ইথান টি হাউসে জাসমিনের সাথে দেখা করতে আসে এবং ইথান তো মনে মনে খুব খুশি ছিল যে রাজকুমারী তাকে ডেকে পাঠিয়েছে। ইথান টি হাউসের সকলকে পার্টি দিয়ে দেয় যে আজকে আমি এত খুশি যে তোমাদের সকলের বিল আজকে আমি পে করব। এবং সকলেই তো ইথানের প্রতিও খুবই খুশি ছিল। এবার ইথান তো জাসমিনকে গিয়ে জিজ্ঞাসা করে যে তাকে এখানে ডাকার কারণ কি, এবং জাসমিন তাকে বলে যে আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। এবার ইথান তো একটু অবাক হয়ে যায় যে তুমি জানো আমার পরিচয় কি এই শহরের সবচেয়ে কুখ্যাত প্লে বয়ের সাথে তুমি কোঅপারেশন করতে চাও। এবং জাসমিন তখনই বলে ওঠে যে তোমার মা অন্য একজন পুরুষের সাথে ধরা পড়েছিল, তারপর তোমার মাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এক রাতের মধ্যেই যে বাচ্চাটা এত ব্রিলিয়েন্ট ছিল সে একটা দুষ্টু বাচ্চায় পরিণত হয়, যার জন্য তার বাবা তাকে বাইরে মানে গ্রামের বাড়িতে মানুষ করতে পাঠিয়ে দিয়েছিল। আর এত বছর পরে সে যখন ফিরে এলো তখন সে একজন কুখ্যাত প্লে বয় হয়ে গেল। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি তোমার বাবার থেকে বদলা নিতে চাও। ইথান তো বলে ওঠে যে ও তার মানে তুমি আমার ব্যাপারে খুব ভালোই ইনভেস্টিগেট করেছো, কিন্তু আমি তোমার সাথে কোনো রকমের কোঅপারেশন করব না বলে সে তো চলে যাচ্ছিল। এবং জাসমিন তখনই বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি চাই তুমি আমার সন্তানের বাবা হও। এবার ইথান তো তখনই বলে ওঠে যে কি, তুমি সত্যিই এটা ভেবেচিন্তে বলছো? আমার মনে হয় কেউ পাগল হলেই একমাত্র এরকম কথা বলতে পারে। এবং জাসমিন তো তখনই বলে ওঠে যে আমি সিরিয়াসলি বলছি। ইথান বলে যে তা হঠাৎ করে তোমার আমার উপর এত কনফিডেন্স কেন এলো? এবং জাসমিন তখনই ইথানের সেই আগের দিনের চিঠিটা দেখায়, যেটা ইথান ভুল করে ফেলে গেছিল। জাসমিন বলে যে এই চিঠিতে আমি বর্ডারের সমস্যার সমাধান সম্বন্ধে কিছু বিশেষ পয়েন্ট পেয়েছি, যেটা কিনা ভীষণই লজিক্যাল এবং অনেক পড়াশোনা করে লেখা। এই চিঠির প্রত্যেকটা লাইনে রয়েছে ভীষণই অর্থবহ কিছু মেসেজ, এবং এইটা কোনো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছাড়া কেউই লিখতে পারে না। তো যার এরকম ব্রিলিয়েন্ট বুদ্ধি সে কোনো প্লে বয় হয়ে ঘুরে বেড়াবে না, এটা আমার বিশ্বাস আছে। থান তো তখনই বলে ওঠে যে হাতের লেখা আমার মানে কি আমি লিখেছি নাকি, ওটা আমি অন্য জায়গা থেকে টুকলিও তো করতে পারি। জাসমিন বলে যে তাই, তাহলে কার থেকে টুকলি করেছো তার সাথে আমার পরিচয় করিয়ে দাও, আমি তাহলে তাকেই বিয়ে করব। কিন্তু আসলে তো লেখাটা ইথানেরই ছিল। জাসমিন বলে যে আমাকে বিয়ে করলে শুধুমাত্র যে আমারই লাভ তা না,
তোমারও কিন্তু বিশেষ লাভ হবে। আমি জানি যে তোমার বাবার উপপত্নী চিয়াওই তোমার মাকে ফাঁসিয়েছিল এবং সেটার প্রমাণও কিন্তু আমার কাছে রয়েছে। এবার ইথান তো বুঝতে পারে না যে কি প্রমাণ, এবং জাসমিন তখনই ইথানকে একটা চিঠি দেখায়, যেটা কিনা ইথানদের বাড়িরই এক পুরনো কর্মচারী দাইমা ওয়াং এর চিঠি ছিল। জাসমিন বলে ওঠে যে তোমার মাকে যখন ফাঁসানো হয়েছিল তখন চিয়াও তোমার মায়ের সমস্ত বিশ্বস্ত কর্মচারীদের হত্যা করেছিল, যাতে তারা সত্যিটা বলতে না পারে। কেবলমাত্র দাইমা ওয়াংই লেক সাঁতরে বাড়ি থেকে পালিয়েছিল। সবাই জানে যে দাইমা ওয়াং মারা গেছে, কিন্তু এখন সে আমার হেফাজতে রয়েছে, তাই জন্য আমি তার মাধ্যমে প্রমাণ করতে পারবো যে দোষটা তোমার মায়ের না। এবার ইথান তো বলে ওঠে যে সত্যি তুমি খুবই পাওয়ারফুল, কিন্তু শহরে এত লোক থাকতেও তুমি আমাকে চুজ করলে কেন? তুমি মনে হয় আমার ব্যাপারে একটা সত্যি জানো না। আমার নামে এমন কথাও কিন্তু শহরে চলে যে আমি 10 বছর বয়সে আমাদের বাড়ির এক কর্মচারীর সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিলাম। এবং জাসমিন তো তখনই বলে যে আমি এই কথাই বিশ্বাস করি না, 10 বছরের একটা ছেলে কখনোই এরম করতে পারে না। ইথান বলে ওঠে যে আমার ওপর এতটা ভরসা করো? জাসমিন বলে যে তোমার ওপর না, আমি নিজের জাজমেন্টের ওপর ভরসা করি। তোমাকে আমি সাহায্য করব তোমার মায়ের নাম থেকেই অপবাদ খোঁজাতে, এবং তুমি আমাকে সাহায্য করবে মা হতে। মানে আমি 2 সন্তানের মা হতে চাই। প্রথম জন আমার সারনেম পাবে আর দ্বিতীয় জন তোমার। দুজনের বেশি বাচ্চা কিন্তু আমি নেব না, কারণ তাতে আমার কেরিয়ার নষ্ট হবে। এবং ইথান তো খুবই খুশি হয় যে এত বড় সুযোগ পাবো, আমি তো ভাবিইনি। রাজকুমারী নিজে থেকে আমাকে বলছে সে আমাকে বিয়ে করতে চায়। কতজন এমন ভাগ্যবান হয়। এবার তারা যখন এইসব কথা বলছিল তখনই সেখানে হাজির হয় মাইলস এবং মিলি। বলে ওঠে যে জাসমিন, তুমি এত বড় অসভ্য যে তুমি এখানে আমার পিছনে অন্য ছেলের সাথে কুচুপুচু করছো। এবং ইথন তো তখনই মাইলসকে এক ঘুষি মেরে তার মুখে কমলা লেবু ঠুকিয়ে দেয়। মিলি তো খুব বকবক করতে থাকে যে সত্যিই জাসমিন, মাইলস আমার সাথে মেশে বলে তুমি একটা এরকম অসভ্য ছেলের সাথে মিশবে। এবং ইথন তো তখনই বলে ওঠে যে অসভ্য ছেলে? আমি ডিউক অ্যালেনের বড় ছেলে ইথন। জাসমিন, এটা কে? জাসমিন বলে ওঠে যে এটা হচ্ছে মাইলস। বলে ওঠে যে ও বছর আগেও যাকে মায়ের গয়না বেচে কলম কিনতে হতো সে নাকি এখন বিশাল বড় পোস্ট পেয়েছে। তার রাজকুমারীর সাহায্য ছাড়া সেটা কি সম্ভব হতো? এবং এই বলে ইথান তো মাইলসকে আরো 2 ঘা পিটুনি দেয়। এবং মিলিও তো খুব বকবক করছিল যে না জাসমিন, তুমি এমন করতে পারো না, তুমি হিংসা করে এমনটা মাইলসের সাথে করতে পারো না। এবং ইথান তাকে ঠাস করে এক চড় মারে। এবার জাসমিন তো তখনই মাইলসকে বলে যে আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখছি না। তোমাকে তো আগের দিনই বলেছি যে আমি আমাদের বিয়ে ভেঙে দিচ্ছি। এই নাও, এটা মহারাজের তরফ থেকে নোটিশ। এবং এই বলে সে তো একটা চিঠি তার হাতে ধরিয়ে দেয়। কিন্তু মাইলস তো কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে ভেঙে গেছে। এবং ইথান তো তখনই তার কান মুলে দিয়ে তাকে এমন পিটুনি দেয় যে বলার মতো না। এমনকি সে তো পারলে জুতো খুলে মাইলসকে পিটায়। এবার তারা তো সেখান থেকে চলে যায় এবং জাসমিন ইথানকে জানায় যে সে আগামীকাল ইথানের বাড়িতে বিয়ে নিয়ে কথা বলতে আসবে। অপরদিকে আমরা মাইলস এবং তার মাকে দেখতে পাই। এত মার খেয়েও মাইলস তো এখনো ডিলিউশনে ছিল এবং সে ভাবছিল জাসমিন হয়তো তাকে ঠিকই ফিরিয়ে নেবে এবং কালকে প্রমোশনের দিন তারই প্রমোশন হবে। এবং এই আনন্দে সে তো পরের দিন রাজ কার্যালয়ে যায়। এবার বাকি লোকেরাও জানতো যে মাইলসের সাথে জাসমিনের বিয়ে হবে, তাই জন্য তারাও মাইলসকে তেলাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ঘোষণা হয় যে অন্য একজনের প্রমোশন হয়েছে এবং সকলেই তো মাইলসকে লাথি মেরে সেই লোকটিকে তেলাতে চলে যায়। এবং মাইলস তো খুবই অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। তাহলে কি জাসমিন ঘুষ দেয়নি অন্যবারের মতো? এবং সে তো সোজা জাসমিনের বাড়িতে দেখা করতে আসে। জাসমিনের সিপাহীরা তাকে তো প্রথমে ঢুকতে দেয় না এবং সে তো সিপাহীদের চড় মারে যে আমিও এই বাড়ির মালিক, আমাকে ঢুকতে দেবে না মানে। এবং জাসমিন তখনই ভেতর থেকে হুকুম দেয় এখনই একে চ্যাংদোলা করে এখান থেকে বার করে দাও। এবং সিপাহীরা তো মারতে মারতে মাইলসকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং জাসমিন রওনা হয় ইথানের বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা ইথানের বাড়ির দৃশ্য দেখতে পাই এবং ইথানের বাবা ডিউক অ্যালেন এবং ডিউক অ্যালেনের উপপত্নী শয়তানি চিয়াওকেও দেখতে পাই। এবার ডিউক অ্যালেন তো শুনে চমকে যায় যে রাজকুমারী জাসমিন তার এই প্লে বয় ছেলেকে বিয়ে করতে চায়। ডিউক অ্যালেন তো ভাবছিল যে রাজকুমারীর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি। এবং ইথন তো তখনই পারলে তার বাবার কোলে বসে বলে যে বাবা দেখলে, রাজকুমারী আমাকে বিয়ে করতে চায়, আমি কি অসম তাই না? তাড়াতাড়ি করে গিফটের বন্দোবস্ত করো, রাজকুমারীর জন্য আমাদের ভালো ভালো গিফট তো দিতে হবে তাই না? উপপত্নী চিয়াও তো ভাবছিল যে
এই ছেলেটাকে রাজকুমারী পছন্দ করলো কেন? এর থেকে তো আমার ছেলে অনেক বেশি ভালো ছিল। এবং তখনই ডিউক অ্যালান বলে যে রাজকুমারী, আমি তো সত্যিই বুঝতে পারছি না যে আপনি আমার এই ছেলেকে কি করে পছন্দ করলেন। জাসমিন বলে ওঠে যে আপনি মনে হয় জানেন যে আমার আগে একজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল এবং সেই এঙ্গেজমেন্টটা আমি ভেঙে দিয়েছি। আমার বয়সী সুদর্শন পুরুষ যার সাথে আমার স্টেটাস মেলে এমন ছেলে তো খুবই কম আছে শহরে, তাদের মধ্যে আমার ইথানকেই সবচেয়ে ভালো লেগেছে। এবার চিয়াও তো তখনই বলে ওঠে যে কিন্তু রাজকুমারী, আমার ছোট ছেলে ইথানের থেকেও ভালো, সে সব দিক থেকে অনেক ভালো, পড়াশোনায় এবং যুদ্ধবিদ্যায় সব কিছুতে। ইথান তো খুবই দুষ্টু। এবং জাসমিন বলে ওঠে যে ছোট ছেলে ভালো তাতে আমি কি করব, আমি তো ইথানকেই পছন্দ করি, ইথানকে আমি আমার ঘর জামাই করে রাখতে চাই। এবার ইথান তো তখনই বলে ওঠে যে কি, আমি ঘর জামাই হব না। এবং চিয়াও তখনই মনে মনে ভাবে যে ঘর জামাই করে রাখবে বলে এই প্লে বয়টাকে চুজ করেছে, ভালোই হয় যদি এটা এই বাড়ি থেকে বিদায় হয়, তাহলে ওর জায়গায় আমার ছেলেই এই ম্যানশন এবং সমস্ত সম্পত্তি পাবে। এবং চিয়াও তো তখনই তার স্বামীকে মানে ডিউক অ্যালানকে বলে যে দেখো, ওর তো এমনিও এত বাজে রেপুটেশন, ও যদি এই বাড়ি থেকে গিয়ে অন্য জায়গায় থাকে তাহলেই আমাদের মঙ্গল। এবং ডিউক অ্যালানও তো এই কথায় রাজি হয়ে যায়, কিন্তু ইথন তো খুব লম্ফঝম্প করছিল যে না না না, আমি কিছুতেই ঘর জামাই হয়ে থাকবো না। এবং জাসমিন তখনই বলে ওঠে যে আচ্ছা, ওর যদি ইচ্ছা না থাকে তাহলে তো জোর করে লাভ নেই, তাহলে আমি চলে যাচ্ছি। এবং ডিউক অ্যালান তো তখনই তাকে থামিয়ে বলে যে না না, তুমি কেন যাবে। চিয়াও তো তাকে বলে যে তারা বিয়েতে জাসমিনকে আরো উপহার দেবে। জাসমিন তো মনে মনে হাসে যে ইথান সব কথা আগে থেকেই জানতো, তবে আজকেও অ্যাক্টিংটা ভীষণ ভালোই করেছে, তা না হলে ওর বাবার থেকে এত টাকা আর উপহার আদায় করা যেত না। ইথান তো সবসময় চাইতো যাতে করে তার বাবার থেকে সে টাকা পয়সা আদায় করতে পারে, কারণ ছোটবেলা থেকে তার বাবা তো তাকে বিন্দুমাত্র কেয়ার করতো না, তাই জন্য তারা দুজনে মিলেমিশেই এই প্ল্যানটা করেছিল। এবার জাসমিন তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, ইথান যেহেতু আমার ঘর জামাই হয়ে থাকবে তাই জন্য এই ম্যানশন ও পাবে না, পরবর্তীকালে আমাদের যে সন্তান হবে সে নিশ্চয়ই এই ম্যানশনের অধিকারী হবে। এবং এই কথা শুনে আবারও তো চিয়াওয়ের মুখ ঝুলে যায় যে আমার ছেলের হাত থেকে সবকিছু আমি হাতছাড়া হতে দেব না। অপরদিকে আমরা মাইলসকে দেখতে পাই, তার তো মন খুব খারাপ হয়ে গেছিল কারণ তার প্রমোশন হয়নি এবং মিলিও তো তার থেকে গয়নাগাটি কেনার জন্য টাকা চাইতে এসেছিল যে সামনেই আমার আর তোমারও বিয়ে, যদি সেই দিন আমি ভালো করে না সাজি তাহলে জাসমিনের তুলনায় আমাকে তো খুবই খারাপ লাগবে। মাইলসের কাছে তাকে দেওয়ার মতো টাকা পয়সা ছিল না। মাইলস বলে ওঠে যে কিছুদিনের মধ্যেই আমার আর জাসমিনের বিয়ে, আমি বিয়ের আগে ওকে শর্ত দেব যে আমার প্রমোশন যদি না করায় তাহলে আমি ওকে বিয়ে করব না, দেখো আমি কি করি। এবার ইথান তো জাসমিনের বাড়িতে থাকার জন্য চলে এসেছিল এবং ইথানের বাবা মানে ডিউক অ্যালানের পক্ষ থেকেও জাসমিনের কাছে বিয়ের জন্য নানা রকমের উপহার এসে হাজির হয়েছিল। জাসমিন জিজ্ঞাসা করে যে ইথান এখন কি করছে এবং মানমান জানায় যে ইথান নাকি ঘর থেকেই বেরোয়নি। ইথান তো দাবি করেছিল যে আমাকে 100টা চাকর না দিলে আমি ঘর জামাই হবই না, কিন্তু ইথান কোনো চাকরকেও ঘরে ঢুকতে দেয়নি এবং সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, কি যে করছে কাল থেকে কেউ জানে না। এবার জাসমিন তো তখনই ইথানের ঘরে যায় এবং আমরা দেখতে পাই যে ইথান নিজের হাতে একটা চুলের কাঁটা বানাচ্ছিল, যেটা কিনা সে নিজের হাতে মণি মুক্ত দিয়ে সাজাচ্ছিল এবং সেটা তো সে উপহার স্বরূপ জাসমিনকে দেয়। জাসমিন মনে মনে ভাবে যে আমাকে আমার বাবা ছাড়া কেউই কখনো উপহার দেয় না এবং সে তো ইথানকে পরে যে এটা পরিয়ে দাও মাথায়। ইথান জিজ্ঞাসা করে যে কেমন হয়েছে বানানোটা। জাসমিন বলে যে একটুখানি ভোঁতা তোমার হাতের কাজ, আর পাথরগুলোও একটু ব্যাঁকা ট্যাঁকা লাগিয়েছো, কিন্তু আজ অব্দি আমি যে গিফট রিসিভ করেছি তার মধ্যে থেকে এটাই আমার সবচেয়ে পছন্দের। এবার আমরা দেখতে পাই যে তার পরের দিন ইথান এবং জাসমিনের বিয়ে ছিল এবং ইথানের বিয়ের আয়োজন জাসমিনের প্যালেসেই করা হয়েছিল এবং সেখানে ডিউক অ্যালেন, তার উপপত্নী চিয়াও সকলেই হাজির ছিল। এবার লোকজন তো জিজ্ঞেস করছিল যে কি ব্যাপার, তোমরা ছেলেকে এরম ঘর জামাই হতে দিলে। ডিউক অ্যালেন বলে যে আসলে যতই হোক রাজকুমারী জাসমিন এই বাড়ির একমাত্র মেয়ে, আর জাসমিনের বাবা যেহেতু মারা গেছে এখন তো ওকেই সবটা সামলাতে হবে, ওকেও যদি আমরা এই প্যালেস থেকে নিয়ে নিই তাহলে তো ওদের বংশটাই শেষ হয়ে যাবে, তাই জন্যেই। এবং লোকজন খুব খুশি হয়ে ইথান আর জাসমিনের বিয়ে অ্যাটেন্ড করতে এসেছিল। অপরদিকে আমরা দেখতে পাই মাইলসকে, যে কিনা বিয়ের পোশাক পরে একদম রেডি ছিল, তার সাথে মিলিও তো বিয়ের জন্য একদম তৈরি ছিল, কিন্তু মাইলস তো মনে মনে জানতো যে আজকে তার সাথে দুজনেরই বিয়ে, মানে জাসমিনও তাকে বিয়ে করবে আর মিলিও তাকে বিয়ে করবে। মাইলসের মাও তো খুব এক্সাইটেড ছিল যে একবার জাসমিন বিয়ে হয়ে এই বাড়িতে আসুক, তারপর আমি ওকে দিয়ে ঠিকই ক্ষমা চাওয়াবো, ক্ষমা না চাইয়ে ওকে আমি বাড়িতে ঢোকাবো না। কিন্তু আজকে আমাদের বিয়ে, একটাও কোনো গেস্ট কেন আসছে না, সব লোকজন কোথায় যাচ্ছে?
এবং মাইলস আর তার মা তো দরজায় বেরিয়ে আসে। তারা দেখে যে সেখান দিয়ে শহরের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা ঘোড়ার গাড়ি করে যাচ্ছে। মাইলসের মা বলে ওঠে যে আজকে তো মাইলসের বিয়ে রাজকুমারী জাসমিনের সাথে, আপনারা সবাই আসুন এই বাড়িতে। এবং তারা তো বলে যে কি, মাইলসের সাথে রাজকুমারী জাসমিনের বিয়ে? জাসমিন তো আমাদের নিমন্ত্রণ জানিয়েছে তার সাথে ইথানের বিয়ে খেতে যাওয়ার জন্য, আমরা সেখানেই যাচ্ছি। তোমরা কি জানো না যে মাইলসকে অনেকদিন আগেই রাজকুমারী রিজেক্ট করে দিয়েছে? এবং বলে তারা তো মুখের ওপর পর্দা সরিয়ে সেখান থেকে চলে যায়। এবং মাইলস তো ভাবে যে তাহলে কি সত্যি, তাহলে জাসমিন যেটা বলেছিল সেটাই সত্যি, বিয়ে ভেঙে গেছে। কিন্তু এটা হতে পারে না, আমার মনে হয় ও রাগ করে আমার সাথে ছলনা করছে। এইসব ইথানের সাথে বিয়ে ফিয়ে এগুলো নাটক, আমি এখনই ওকে গিয়ে ফিরিয়ে আনবো। এবং বলে মাইলস তো জাসমিনের বাড়িতে চলে আসে। আমরা দেখতে পাই জাসমিনের সাথে ইথানের বিয়ে তখন কমপ্লিটই হয়ে গেছিল। এবং তখনই মাইলস সেখানে এসে পৌঁছায়। এবং ইথান তো তাকে দেখেই মনে মনে রাগ কন্ট্রোল করছিল যে এটা আবারও আমার হাতে মার খেতে চলে এসেছে। মাইলস তো তখনই জাসমিনের হাত ধরে টানার চেষ্টা করছিল যে তুমি বলেছিলে উপপত্নী না নিতে, দরকার হলে আমি আর কাউকে বিয়ে করব না, কিন্তু তুমি আমার সাথে চলো। এবং ইথান তো তখনই তাকে এক লাথি মেরে ফেলে দেয় যে তোমার সাহস হয় কি করে আমার স্ত্রীকে টাচ করার। ইথানের বাবা তো তাকে এসে সামলায় যে আরে বিয়ের দিন এত রাগ করতে নেই। এবং ইথান আবারও মাইলসকে মারতে যাচ্ছিল, কিন্তু জাসমিন তাকে থামিয়ে দেয়। মাইলস বলে ওঠে যে জাসমিন, আজকে আমার আর তোমার বিয়ে, তুমি অন্য একটা ছেলেকে এখানে ঢুকতে দিয়েছো, পরে কিন্তু তুমি এটার জন্য খুব পস্তাবে। জাসমিন বলে যে আমি তো অনেকদিন আগেই তোমার সাথে বিয়ে ভেঙে দিয়েছি, তারপরেও এসে এরকম নাটক করার তো কোনো মানে হয় না। আর তাছাড়া মহারাজের যে ডিগ্রি আমি তোমাকে দিয়েছি সেখানে মহারাজের স্ট্যাম্প আছে যে মহারাজ আমাদের বিয়ে ভেঙে যাওয়াটা অ্যাকসেপ্ট করছে, তারপরেও তুমি এখানে এসে এরকম করার সাহস পাও কি করে? এবার ততক্ষণে তো সেখানে মিলিও চলে আসে এবং সেও তো লম্ফঝম্প করতে থাকে যে সত্যি জাসমিন তুমি আসলে দুশ্চরিত্র, বিয়ে ভাঙার আগেই তোমাকে আমি এই ছেলেটার সাথে টি হাউসে দেখেছিলাম, তার মানে অনেকদিন আগে থেকেই তোমাদের কিছু একটা চক্কর চলছিল। মানমান তো সঙ্গে সঙ্গে তাকে গিয়ে চেপে ধরে। ওদিকে মাইলসেরও তো অবস্থা মার খেয়ে খারাপ ছিল। এবং তখনই জাসমিন বলে ওঠে যে চিকিৎসক মশাই, একবার এই মেয়েটার পালসটা চেক করুন। এবার তার পালস চেক করলেই দেখা যায় যে মিলি 2 মাসের প্রেগনেন্ট। এবং সকলেই তো ছি করতে থাকে যে ইস বিয়ের আগেই প্রেগনেন্ট। জাসমিন বলে ওঠে যে আশা করি বোঝা যাচ্ছে যে কে আসলে দুশ্চরিত্র, সুতরাং আমি এদের দুজনের সাথে আর কোনো সম্পর্কই রাখতে চাই না, আর আমার বিয়ের দিনটা আমি এইভাবে নষ্টও করতে চাই না। এবং বলে সে তো এই দুজনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবং তখনই সেখানে প্রবেশ করে জাসমিনের একজন আঙ্কেল লি। এবার সে তো জাসমিনকে এসে কংগ্রাচুলেশন জানায় এবং সেই ইথানকে দেখেই চিনতে পারে যে ইথান তুমি এখানে কি করছো, তোমার সাথে জাসমিনের বিয়ে। জাসমিন তো অবাক হয়ে যায় যে আঙ্কেল লি তোমাকে কি করে চিনলো। এবং আঙ্কেল লি তো তখনই বলে ওঠে যে তুমি জানো না ইথানের আর্মিতে কত মেরিট, মানে আর্মিতে সে কত সম্মান লাভ করেছে, ও তো একজন অত্যন্ত সাহসী যোদ্ধা। এবং আঙ্কেল লি তো ইথানের বাবাকেও বলে যে আপনার তো গর্ব হওয়া উচিত, আপনার ছেলে এত ভালো। ইথানের বাবা তো একটু অবাক হয়ে যায় যে আমার ছেলে তো এতদিন বদমাইশি করে বেরিয়েছে, সে আবার আর্মিতে কবে গেল। ইথান তো তখনই আঙ্কেল লিকে চুপ করিয়ে দেয় যে আগে আমরা বিয়ের ব্যাপারটা কমপ্লিট করে নিই, তারপর তোমার সাথে কথা হবে। এবং তারা তো তাদের বিয়ে সম্পন্ন করে নেয়। আমরা দেখতে পাই ওই আঙ্কেল লিয়ের হাত দিয়ে জাসমিনের বাবা তাকে একটা উপহার পাঠিয়েছিল, যেখানে কিনা বেশ কিছু মূল্যবান পাথর ছিল এবং একটি চিঠি ছিল। জাসমিনের বাবা তাকে লিখেছিল যে আমি এখনই সাম্রাজ্যে ফিরতে পারছি না, তবে আমি আঙ্কেল লিয়ের মাধ্যমে এই উপহারগুলো পাঠাচ্ছি। শুনলাম তুমি নাকি মাইলসের সাথে বিয়ে ক্যান্সেল করে ইথানকে বিয়ে করেছো, তার নামে তো অনেক ধরনের বাজে কথা শুনেছি, তবে তুমি যেহেতু তাকে পছন্দ করেছো তোমার পছন্দের ওপর আমার ভরসা আছে। জাসমিন দেখে যে তার বাবা তাকে যে মণিমুক্তগুলো পাঠিয়েছে সেগুলো সবই বিদেশি এবং জাসমিন বুঝতে পারে যে তার মানে তার বাবা যে মিশনে গেছিল সেটা ভালোভাবেই কমপ্লিট হয়েছে। এবার তখনই তো ঘরেতে ইথান আসে। জাসমিন তাকে জিজ্ঞাসা করে যে আঙ্কেল লুইয়ের কথা মতো 13 বছর বয়সে তুমি তার মানে আর্মি জয়েন করেছিলে। এবং ইথান জানায় যে হ্যাঁ, তার বাবা তো তাকে গ্রামের বাড়িতে মানুষ করার জন্য পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সে সেখান থেকে পালিয়ে আর্মি জয়েন করে এবং এত বছর সে আর্মিতেই ছিল। জাসমিন তো বলে ওঠে যে জামা খোলো। এবং ইথান তো তখনই বলে যে মানে তোমার এত তাড়া কিসের? জাসমিন তো তখনই বলে ওঠে যে আরে এতদিন আর্মিতে থেকে নিশ্চয়ই তোমার গায়ে অনেক ক্ষত আছে, সেগুলো দেখার জন্যই বলছি। এবং জাসমিন তো তখনই লক্ষ্য করে যে সত্যি ইথানের গায়ে প্রচুর ক্ষতের দাগ। জাসমিন বলে ওঠে যে এগুলোর তুমি কোনো কেয়ারই নাওনি, দেখি তো তোমার সবকিছু ঠিকঠাক আছে কিনা।
এবং এই বলে জাসমিন তো ইথানকে বিছানায় নিয়ে যায় এবং তারা তো দারুণ একটা রোমান্টিক রাত কাটায়। অপরদিকে আমরা আঙ্কেল লি এবং ইথানের বাবা মানে ডিউক অ্যালানকে দেখতে পাই। ডিউক অ্যালান তো কনফিউজড হয়ে গেছিল যে তার ছেলে আবার আর্মিতে গেল কবে, এবং তাই জন্য সে আঙ্কেল লিকে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করিয়ে তার মুখ থেকে আসল কথা বার করার চেষ্টা করে। এবার আঙ্কেল লি তো ড্রিঙ্ক করে বলছিল যে হ্যাঁ ইথান খুব ভালো, ইথান এই ইথান সেই, তো আসল কথা বলার সময় সে সেন্সলেস হয়ে যায়। মানে বেশি পরিমাণে ড্রিঙ্ক করার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়েছিল। এবং ইথানের বাবা তো সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায় যে আরে এর পেট থেকে তো একটাও কথা বার করতে পারলাম না। এবং তারা চলে যাওয়ার পরই আঙ্কেল লি উঠে পড়ে যে আমাকে কি এতই বোকা পেয়েছো, আমি ইথানের ব্যাপারে সবকিছু তোমাকে বলে দেবো, আর আমি আর্মিতে থাকি, এই দুই পাত্তর খেয়ে আমার কিছুই হয় না। এবার অপরদিকে আমরা জাসমিন এবং ইথানকে দেখতে পাই এবং সকাল হতেই জাসমিন তো চিকিৎসককে ডাকে ইথানের পুরো চেক আপ করানোর জন্য। চিকিৎসক জানায় যে ইথানের অনেক হিডেন ইনজুরি আছে ঠিকই, কিন্তু এমনিতে সে খুবই স্ট্রং, তাই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না। আসলে জাসমিনের সাথে ইথানের তো এটাই ডিল ছিল যে ইথান তাকে সন্তান জন্ম দিতে সাহায্য করবে এবং জাসমিন তাকে প্রতিশোধ নিতে। এবার সেই দিন ইথানের বাড়িতে ফিরে যাওয়ার রিচুয়াল ছিল জাসমিনদের, মানে বিয়ের পরের দিন সকালে শ্বশুর শাশুড়িকে চা দেওয়ার যে রিচুয়ালটা থাকে সেটার জন্যই জাসমিন আর ইথানদের বাড়িতে যায়। এবার যাওয়ার সময় তো জাসমিন ইথানকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা এবং উপপত্নী চিয়াও এরা কেমন। ইথান বলে যে আমার বাবা এমনিতে খারাপ মানুষ না, তো সে অন্যের কথায় খুব তাড়াতাড়ি কনভিন্সড হয়ে যায়, তাই জন্য উপপত্নী চিয়াও যখন থেকে আমার বাবার কান ভরতে শুরু করেছে আমার বাবাও তার কথায় বিশ্বাস করে, এবং তার কথায় বিশ্বাস করেই আমার মায়ের এই অবস্থা হয় এবং আমার এই অবস্থা হয়। আর উপপত্নী চিয়াও সে সকলের সামনে দেখায় যে তার মতো ভালো স্ত্রী আর দুনিয়ায় কেউ হতে পারে না, তার ব্যবহারে তুমি কোনোদিন বুঝবেই না যে তার মনের ভিতরে কতটা বিষ। এবার জাসমিন তো তখনই বলে ওঠে যে তাহলে তোমার বাবার মনে আগে সন্দেহ জাগিয়ে তুলতে হবে যে উপপত্নী চিয়াও আসলে কেমন, আর সেটার কাজ আমরা আজকে থেকেই শুরু করব। এবার ইথান আর জাসমিন তো ডিউক অ্যালেনের বাড়িতে হাজির হয়। জাসমিন প্রথমে ডিউক অ্যালেনকে বাবা বলে সম্বোধন করে এবং চা দেয়, এবং জাসমিন তারপরে উপপত্নী চিয়াওকে আন্টি বলে সম্বোধন করে এবং চা দেয়। উপপত্নী চিয়াও তো খুবই ছলো ছলো নয়নে বলে ওঠে যে আন্টি সত্যি হয়তো আমি কখনো ইথানের মা হতে পারলাম না, নিশ্চয়ই তোমাকে ইথান আমার ব্যাপারে খুবই বাজে বাজে কথা বলেছে তাই না, আসলে ইথান সবসময়ই আমাকে ভুল বোঝে। এবং জাসমিন তো তখনই বলে ওঠে যে আমি কি তোমাকে বলেছি ইথান আমাকে তোমার ব্যাপারে কোনো বাজে কথা বলেছে, তাহলে এই কথাটা তুমি কিসের বেসিসে বললে? আমি তোমাকে আন্টি বলেছি তার কারণ আমাদের বাড়িতে উপপত্নী নেওয়ার কোনো রেওয়াজ নেই, তাই জন্য আমি তোমাকে আন্টি বলেছি। ইথান আমাকে তোমার ব্যাপারে কিছুই বলেনি, কিন্তু তুমি তো ইথানকে একদমই ফাঁসিয়ে দিচ্ছিলে, এই বাড়িতে কি এমনটাই হয় নাকি? এবার চিয়াও তো তখনই আমতা আমতা করতে থাকে যে না না আমি তেমনটা কিছু করতে চাইনি, মানে সে তো কখনোই তার বরের সামনে খারাপ সাজতো না। আসমিন বলে ওঠে যে তোমার উচিত এক্ষুনি আমার কাছে ক্ষমা চাওয়া, কারণ আর যাই হোক না কেন আমি একজন রাজকুমারী এবং তুমি একজন উপপত্নী, সুতরাং আমার সাথে এমন ব্যবহার করার জন্য এক্ষুনি তোমার ক্ষমা চাওয়া উচিত। এবার চিয়াও তো ক্ষমা না চেয়ে এদিক ওদিক কথা ঘোরাচ্ছিল। জাসমিন বলে ওঠে যে তুমি আসল কাজ না করে কথা ঘোরাচ্ছ তাই না, তাহলে আমাকে আমার বাড়ির নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। এবং এই বলে সে তো পা ঘুরিয়ে চিয়াওকে এক লাথি মেরে ফেলে দেয়, এবং চিয়াও জাসমিন আর ইথানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়, এবং সে তো তার বরের কোলে উঠে পারলে কান্না শুরু করে যে এবার আমি অন্যের কাছে মুখ কি করে দেখাবো। ইথান বলে ওঠে যে তাহলেই ভাবো এতদিন আমি কি করে অন্যদের কাছে মুখ দেখিয়েছি, তুমি আমার নামে এত রটনা রটিয়েছো, তারপরেও আমাকে সেই বাজে রেপুটেশন নিয়ে সকলের সামনে যেতে হয়েছে। এই বলে ইথান তো তার বাবার পায়ে লুটিয়ে পড়ে যে বাবা তুমি জানো না ছোটবেলা থেকে আমায় কত কষ্ট সহ্য করতে হয়েছে, আমাকে কত অপবাদ দেওয়া হয়েছে, তোমার কাছে ভালো হওয়ার জন্যই তো আমি কেবলমাত্র মিলিটারিতে গেছিলাম যাতে আমি তোমার ভালো সন্তান হতে পারি, তোমাকে সকলের সামনে প্রাউড করতে পারি। এবার তখনই সেখানে ছুটতে ছুটতে চিয়াও এর ছেলে লিয়াম হাজির হয়, এবং সে তো ইথানকে এক ঘুষি মারতে যাচ্ছিল, কিন্তু ইথান সরে যায় এবং ঘুষিটা তার বাবার মুখে লাখে, এবং ইথান তো সঙ্গে সঙ্গে উল্টে লিয়ামকে এক ঘুষি মারে যে তোমার সাহস তো কম না, তুমি বাবাকে মারছো। বলে যে বাবা দেখলে ও আমার থেকে ছোট হয়ে আমার সাথে কিরকম ব্যবহার করে, তাহলে তুমি বুঝতেই পারছো যে এতদিন কাকে বুলি করা হয়েছে, কে অত্যাচারের শিকার হয়েছে। জাসমিন বলে ওঠে যে ইথান এই বাড়ির বড় ছেলে, তারপরেও ওর জন্য একটাও দাসদাসী নেই, আর সেখানে ছোট ছেলে লিয়ামের পিছনে পিছনে সবসময় 10 জন চাকর বাকর ঘুরছে। আশা করি বোঝাই যাচ্ছে যে
কে কাকে বুলি করেছে। আর 10 জন চাকর সাথে নিয়ে ঘোরার পরেও যদি লিয়ামকে বুলি হতে হয় তাহলে তো সে একটা লুজার। তাহলে সে স্বীকার করে নিক যে তার দ্বারা কিছুই হবে না। এবার লিয়ামেরও তো ইগো প্রচুর ছিল, ফলে সে তো আর এটাও স্বীকার করতে পারছে না যে সে একজন লুজার। এবং ডিউক অ্যালান তো তখনই তার ছোট ছেলেকে ঠাস করে এক চড় মারে এবং তার উপপত্নীকে খুব বকাঝকা করে যে এই তুমি শিক্ষা দিয়েছো তোমার ছেলেকে। এবং তখনই তো জ্যাসমিন ইথানকে ইশারা করে দেয় যে নাটকের দ্বিতীয় ধাপ শুরু করে দাও। এবং ইথান তো তখনই বুকের জামা সরিয়ে দেখায় যে দেখো বাবা, আমার বুকে কত আঘাতের দাগ। উপপত্নী চিয়াওয়ের ষড়যন্ত্র থেকে বাঁচতেই তো আর্মিতে পালিয়েছিলাম, সেখানে এত আঘাত আমি সহ্য করতে পেরেছি, কিন্তু বাড়িতে তোমার এরকম অবমাননা আমি সহ্য করতে পারতাম না বাবা। আমি শুধুমাত্র তোমার কাছে ভালো হওয়ার জন্যই সব করেছি। এমনকি ইথান তো মুখে রক্ত তুলে এমন নাটক করে যে বলার কথা না। এবার চিকিৎসক তো ইথানকে পরীক্ষা করে এবং সত্যি ইথানের ভিতর থেকে অনেকই ইন্টারনাল ইনজুরি ছিল। চিকিৎসক সেই কথাই ডিউক অ্যালানকে বলে। এবার ডিউক অ্যালান তো লোকের কথাই এমনিতেও তাড়াতাড়ি কনভিন্সড হয়ে যেত, তাই জন্য ইথানকে এমন অবস্থায় দেখে ডিউক অ্যালানেরও খুব কষ্ট হয় যে আমি সত্যিই জানতাম না যে উপপত্নী চিয়াও তোমার সাথে এমনটা করেছে। এবং ইথান তো তখনই কষ্ট পেয়ে বলে যে বাবা, আমি যদি তোমার এত ভালো ছেলে হই তাহলে আমাকে ঘর জামাই হিসেবে পাঠিয়ে দিলে। প্রতিদিন এত ওষুধের খরচা, আমার দেখভালের দায়িত্ব আমি কি করে ওই মেয়েটার ওপর দিই বলো। এবং এই কথা শুনে ডিউক অ্যালান তো আরো ভেঙে পড়ে। সেই তো ইথানের জন্য সিন্দুক সিন্দুক ধন সম্পত্তি দিয়ে দেয় যাতে ইথান ভালো থাকতে পারে। মানে একটা ক্ষমা হিসেবে সে এমনটা করে। নিজেদের অর্ধেক সম্পত্তি সে মনে হয় তখনই ইথানকে দিয়ে দিয়েছিল, কিন্তু তাতেই উপপত্নী চিয়া আর লিয়াম তো একদমই খুশি ছিল না। এবার তারা তো প্ল্যান করতে বসে যে কি করে ইথানকে ফাঁসানো যাবে। এবং উপপত্নী চিয়াও বলে ওঠে যে শুনেছি ইথানের নাকি আর্মিতে অনেক মেরিট রয়েছে, মানে সে অনেক কিছু ভালো কাজ করেছে, সেটার বদলে সে একটা 3rd র্যাঙ্কের অফিসিয়ালের চাকরি পেতে পারে, কিন্তু আমি তোমার বাবাকে বলবো যাতে চাকরিটা তুমি পাও। এবার লিয়াম তো বলে ওঠে যে এ আবার হয় নাকি, ওর রয়েছে আর্মিতে মেরিট চাকরি, আমি কি করে পাবো। উপপত্নী চাও বলে যে এটা তো কেউ জানে না যে 10 বছর বয়সে ইথান একটা কর্মচারীর সাথে অ্যাসল্ট করার চেষ্টা করেছিল। সেটা যদি জানাজানি হয় তাহলে ও নিশ্চয়ই চাকরি পাবে না, তখন চাকরিটা তুমিই পাবে এবং তোমার বাবাকে দিয়ে এই কাজটা আমি করাবো। এবার তারা তো দারুণ এক প্ল্যান বানিয়ে ফেলেছিল। অপরদিকে আমরা ইথানকে দেখতে পাই। ইথান তো তার বাবার থেকে যা টাকা পেয়েছিল সেখান থেকে বেশ কিছুটা জ্যাসমিনকে দেয় জ্যাসমিনের মেকআপ কেনার জন্য। এবং জ্যাসমিন তো তাকে বলে যে এখন থেকে তোমার সমস্ত সম্পত্তির দায়িত্ব তুমি নেবে, মানে কিনা তুমি কিভাবে খরচ করবে সেটা তোমার দায়িত্বেই থাকবে। কিন্তু তাতে আবার ইথান একটু বেশি ইমোশনাল হয়ে যায়। ও মাইলসের ব্যাপারে সব দায়িত্ব তুমি নিতে আর আমার ব্যাপারে দায়িত্ব আমিই নেব। এবার জ্যাসমিন তো বুঝে পায় না যে এ আবার কি, মাইলসকে বেশি কন্ট্রোল করতাম বলেও তাতে রাগ করতো, আর একে আমি স্বাধীনতা দিচ্ছি তাতে রাগ করে। একে মনে হয় একটু বেশি আদর যত্ন করতে হবে। ইথান তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা শুনছিল। ইথান ভাবে যে আমার সাথে মাইলসের তুলনা কেন করলো, যাই মাইলসকে গিয়ে একটু পিটিয়ে আসি। এবং এই ভেবে ইথান তো মাইলসের বাড়িতে হাজির হয়। সেখানে গিয়ে ইথান তো একদম হাতের সুখ করে মাইলসকে পেটায়। ইথান যখন ফিরে আসে তার হাতে তো রক্ত লেগেছিল এবং জ্যাসমিন তো বলে ওঠে যে এটা কি। ইথান বলে যে এটা মাইলসের রক্ত, আমার ইচ্ছা হয়েছে তাই আমি ওকে পিটিয়েছি। জ্যাসমিন তো সঙ্গে সঙ্গে বলে যে চলো আমার সাথে স্নান করবে চলো। এবার ইথান তো তখনও অভিমান করেছিল যে হ্যাঁ তুমি আমাকে পটানোর চেষ্টা করছো, এবং জ্যাসমিন তো তাকে ঠিকই পটিয়ে নেয় এবং তাদের সম্পর্কটাও বেশ মিষ্টি মধুর হয়ে উঠছিল। এবার পরের দিন ইথানকে নিয়ে জ্যাসমিন মহারাজের কাছে আসে, মানে ইথানকে মহারাজের সাথে পরিচয় করিয়ে দিতে আসে। এবার মহারাজ তো ইথানকে দেখে খুশি হয় এবং সে ইথানকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে। ইথান বাইরে গেলেই মহারাজ জ্যাসমিনকে বলে যে জ্যাসমিন, ছেলেটা দেখতে ভালো সেসব তো আমি বুঝলাম, পরিবারও ভালো, কিন্তু ওর সম্বন্ধে যে রটনা শুনেছি তোমার কি ওকে বিয়ে করা ঠিক হয়েছে? জ্যাসমিন বলে যে রটনা তো রটনাই হয়, রটনার মধ্যে সত্যতা থাকে না, আর সেটা সকলের কাছেই কিছুদিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে। মহারাজ তো এই কথা শুনে হাসে যে মাইলসকে তুমি এতদিন চিনতে আর ইথানকে মাত্র কয়েকদিন চেনো, কিন্তু তারপরেও ইথানের প্রতি তোমার তো কনফিডেন্স দেখছি কিছু কম নয়। এবার ইথান আর জ্যাসমিন যখন প্রাসাদ থেকে ফিরছিল তখনই তাদের সাথে দেখা হয়ে যায় রাজকুমারী 1-1-এর। এবার 1-1 তো তার কাছে এসে বলে ওঠে যে কি ব্যাপার জ্যাসমিন, তুমি বিয়ে করেছো,
তোমার বর তো খুব হ্যান্ডসাম। এবং বলে সে তো ইথানের গালে হাত দিচ্ছিল, কিন্তু ইথান তো তখনই তার হাত ধরে বেঁকিয়ে দেয়। ইথান বলে ওঠে যে জাসমিন এটা কে, আর আমাকে টাচ করার চেষ্টা করছে কেন? জাসমিন বলে যে এটা রাজকুমারী ওয়ান ওয়ান, আর ছোট থেকেই সে আমার সাথে এই ধরনের বদমাইশি করে, যেটা আমার সেটা তারও চাই, এমনটাই তার মনোভাব। এবার ওয়ান ওয়ান তো রেগে গিয়ে বলে যে জাসমিন তোমার লজ্জা করছে না? তুমি তোমার স্বামীকে আমাকে এইভাবে অত্যাচার করতে দিলে? ইথান তো তখনই বলে ওঠে যে রাজকুমারী আপনি কখন শুনলেন যে জাসমিন আমায় আপনাকে মারতে বলল? আর তাছাড়া আপনাকে মারার আগে অবধি আমি তো জানতাম না যে আপনি রাজকুমারী ওয়ান ওয়ান নাকি কোনো কিং কং। সুতরাং এখানে আমার বা জাসমিন কারোরই কোনো দোষ নেই। এবং বলে তারা তো সেখান থেকে চলে আসে, এবং ওয়ান ওয়ান তো রাগে গড়গড় করতে থাকে যে আমার সাথে এরকম করলো, এদের দুজনের সম্পর্ক আমি খারাপ করেই ছাড়বো। আমরা দেখতে পাই ইথান আর জাসমিন ঘোড়ার গাড়ি করে ফিরছিল বাড়িতে, এবং ইথান তো খুবই অবসেসিভলি নিজের হাতটা পরিষ্কার করছিল। জাসমিন তো বুঝতে পারে না যে ইথান এমনটা কেন করছে। আসলে ইথান রাজকুমারীকে টাচ করেছিল বলে এমনটা করছিল। আসলে ইথানের জীবনে একটা ছোটবেলায় বাজে ঘটনা ছিল। যখন সে 10 বছর বয়স ছিল, একজন দাসী তার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল, তাই জন্যই ইথান মেয়েদের থেকে দূরে থাকতো। একদম প্রথম যখন ইথানের সাথে জাসমিনের দেখা হয়েছিল, সে কিন্তু জাসমিনকে সুযোগ পেয়েও কিস করেনি, কারণ ইথান এইসব ব্যাপারে ভয় পেত। এবং জাসমিন তো একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে ইথানের নাম থেকে এই কালি সে ঘোচাবেই। এবার আমরা অপরদিকে মাইলসকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে মাইলস রাজকুমারী ওয়ান ওয়ানের কাছে আসে। এবার এখন তো তাকে জাসমিন কোনো সাহায্য করছিল না, তাই সে ওয়ান ওয়ানের থেকে সাহায্য চাইতে এসেছিল। ওয়ান ওয়ান তো তাকে বলে যে কাছে এসো, এবং বলে সে তাকে এক লাথি মারে। ওয়ান ওয়ান বলে ওঠে যে তোমাকে আমি একটা কাজ বলেছিলাম মিলিকে বিয়ে করতে, যাতে করে জাসমিন কষ্ট পায়, তাকে আমি কষ্টে দেখতে চেয়েছিলাম, সেটুকুও তুমি করতে পারোনি। আর তোমার মনে হয় যে তোমাকে আমি এখন প্রমোশনের জন্য সাহায্য করব? জাসমিন সবাইকে ঘুষ খাইয়ে খাইয়ে তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে, কিন্তু আমি এরপর আর কিছুই করব না। মাইলস তো বলে ওঠে যে কিসের ঘুষ, আমি নিজের যোগ্যতা এখানে এসেছি। ওয়ান ওয়ান বলে যে ও তাই, তাহলে তুমি নিজের যোগ্যতাতেই এরপরে প্রমোশন পেয়ে দেখাও। এবং ওয়ান ওয়ান তো তখনই তার গার্ডদের হুকুম দেয় যে ঠ্যাং ভেঙে একে এক্ষুনি এখান থেকে বিদায় করে দাও, এবং মাইলসের ঠ্যাং ভেঙে তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়। মাইলসের অবস্থা তো খুব খারাপ হয়ে পড়েছিল, এবং আমরা তার মা এবং মিলিকে দেখতে পাই। তার মা তো সমস্ত দোষ জাসমিনের ওপরে দিচ্ছিল, যে জাসমিনের জন্যই এমনটা হয়েছে, আমার ছেলে আজকে পা ভেঙে পড়ে গেছে আর জাসমিন হাসি খুশিভাবে জীবন কাটাচ্ছে। এবার তারা তো তখনই সামনে জাসমিনকে দেখতে পায়, এবং মাইলসের মা তো জাসমিনের দিকে ছুটে যায় যে জাসমিন তুমি একটা শয়তান মেয়ে, তোমার নতুন প্রেমিকের জন্য তুমি আমার ছেলেকে এইভাবে ছেড়ে দিলে, আর আজ তার দুর্দশাতে তুমি এত ভালোভাবে হেসে খেলে দিন কাটাচ্ছ। এবার জাসমিন তো তখনই কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু ইথান তাকে থামিয়ে দেয়, এবং ইথান মাইলসের মায়ের মুখে একটা পাউডার ছুঁড়ে দেয়, এবং বলে ওঠে যে সবাই এর থেকে দূরে থাকো, সবাই এর থেকে দূরে থাকো, কারণ এর রেবিস হয়েছে, এক্ষুনি কুকুরের মতো ভৌ ভৌ করে ডাকতে শুরু করবে, তোমাকে কাটলে তোমরাও কিন্তু কুকুর হয়ে যাবে। আমরা দেখতে পাই যে মাইলসের মা তো তখনই মুখ খুলে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজই বেরোয় না, কেবলমাত্র তার মুখ থেকে ওয়াও ওয়াও করে কুকুরের মতো ডাকি বেরোচ্ছিল। এবং তাই দেখে লোকজন তো তার দিকে পচা সবজি ছুঁড়তে শুরু করে, যে এই মহিলা একটা শয়তান মহিলা, এর সাথে এমনটাই হওয়া উচিত ছিল। এবং ইথান তো জাসমিনকে বলে যে তোমাকে এইসব নিয়ে আর চিন্তা করতে হবে না, এদের সামলানোর জন্য আমি যথেষ্ট, বলো তোমাকে টি হাউসে নিয়ে যাই। এবার তারা যখন টি হাউসের দিকে যাচ্ছিল, তারা রাস্তায় কিছু লোককে বসে কথা বলতে শোনে, এবং সেই সমস্ত লোকেরা ইথানকে নিয়ে কথা বলছিল, যে শুনলাম ইথান নাকি 3rd র্যাঙ্কের অফিসিয়াল হবে, ওর নাকি আর্মিতে অনেক মেরিট, আমার মনে হয় এমন মানুষকে কখনোই এরকম কোনো পজিশন দেওয়া উচিত না। তার সম্বন্ধে আমরা যেসব শুনেছি, সে নাকি 10 বছর বয়সে কোনো এক মহিলার সাথে অশ্লীলতা করতে গেছিল, যে 10 বছর বয়সে এমন করতে চায় সে দেশের রক্ষা কি করবে। এবং পুরো শহরে ইথানকে নিয়ে এমন রটনা রটে গেছিল। আসলে রটনা যে কে রটাচ্ছিল সেটা তো বোঝা খুবই সহজ ছিল। ইথানের সৎ মা মানে উপপত্নী চিয়াও আর তার ভাই লিয়ামই এমনটা করছিল, যাতে ইথানের চাকরিটা লিয়াম পেতে পারে। এবার তার পরের দিনই ইথানের বাড়ি থেকে জাসমিন আর ইথানকে লাঞ্চের জন্য ইনভাইট করা হয়েছিল, এবং জাসমিন বলে ওঠে যে ইথান, কালকেই হচ্ছে আমাদের বদলা নেওয়ার দিন, তুমি আশা করি এতদিনেই কিছু প্ল্যান করেছো, তোমার প্ল্যানটা আমাকে বলো। ইথান তো তার প্ল্যানটা জাসমিনকে বলে। জাসমিন বলে ওঠে যে তোমার প্ল্যানটা খুবই ভালো, কিন্তু তুমি জানো না এই ধরনের মহিলারা কতটা শয়তান হয়, তোমার প্ল্যানটাই আমরা ব্যবহার করব, কিন্তু প্ল্যানে একটু একটু চেঞ্জ থাকবে, তুমি কোনো চিন্তা করো না।
এবার পরের দিন লাঞ্চে ইথান আর জ্যাসমিন ডিউক অ্যালেনের বাড়িতে পৌঁছে যায়। তারা ওই দিন ইথানকে লাঞ্চে ডেকেছিল যাতে ডিউক অ্যালেন ইথানকে ওই চাকরি ট্রান্সফারের ব্যাপারে বলতে পারে। মানে সে ইথানকে বলতো চাকরিটা তুমি না নিয়ে তোমার ভাই লিয়ামকে দিয়ে দাও। এবার চিয়াও তো তখনই তার বরকে মানে ডিউক অ্যালানকে ইশারা করে যে এবার ইথানকে কথাটা বলো। ডিউক অ্যালান তো তখনই বলে ওঠে যে ইথান, তোমার তো এখানে রেপুটেশন খুব একটা ভালো না, তোমাকে নিয়ে চারিদিকে নানা রকমের রটনা রটছে। তাই আমি ভাবছিলাম যে আমাদের পরিবারের সম্মানের জন্য যদি চাকরিটা তুমি না নিয়ে তোমার ভাইকে দাও তাহলে হয়তো আমাদের জন্য ভালোই হবে। ইথন তো তখনই বলে ওঠে যে ও মানে তোমরা আমার চাকরি নেওয়ার জন্য আমাকে এখানে ডেকেছো, আমাকে লাঞ্চের জন্য এখানে ডাকুনি। এবং এই বলে সে তো পুরো টেবিল উল্টে দেয়। এবার তার বাবা তো তখনই তাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই ইথনের মুখ থেকে রক্ত উঠে আসে। ডিউক অ্যালান জিজ্ঞাসা করে যে কি হলো আবার। জাসমিন বলে যে আসলে ওর রাগ করা একদমই বারণ, কিন্তু আপনাদের এরকম পরিস্থিতির জন্য খুব রাগ করে ফেলেছে, জন্যই এরকম রিয়াকশন হলো, ওর এক্ষুনি রেস্টের প্রয়োজন। এবার ইথানকে তো তখনই একটা ঘরে রেস্টের জন্য রাখা হয় এবং তখনই তার ঘরে একজন মহিলাকে পাঠানো হয় যে কিনা ইথানের সাথে অসভ্যতা করতে এসেছিল। ইথান তো তখনই তার ওপর কম্বল চাপা দিয়ে তাকে ঢাই 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 করে খুব পিটায়। এবার অপরদিকে আমরা জাসমিনকে দেখতে পাই যে কিনা বাগানে ঘুরছিল এবং সেখানে ডিউক অ্যালেনও ছিল। এবার তখনই একজন দাসী ছুটতে ছুটতে এসে বলে যে ডিউক অ্যালেন, ইথানের শরীরটা হঠাৎ করেই খুব খারাপ করেছে, তাড়াতাড়ি আপনি সেখানে চলুন। এবার দাসী তো ডিউক অ্যালেনকে নিয়ে ইথানের ঘরের সামনে আসে। ঘরের ভেতর থেকে তো একদমই অন্য রকমের সাউন্ড আসছিল। ডিউক অ্যালেন বলে ওঠে যে কি এইসব শব্দ কোথা থেকে আসছে, এবং সে তো রেগে মেগে ঘরের দরজা খোলে। কিন্তু ঘরের ভিতর তখন ইথানকে না, বরং সেখানে লিয়াম, তার মা, উপপত্নী চিয়াও এবং ওই মহিলাকে পাওয়া যায়, মানে যে কর্মচারীকে পাঠানো হয়েছিল ইথানকে সিডিউস করার জন্য। এই দৃশ্য দেখে ডিউক অ্যালেনের তো মাথা খারাপ হয়ে যায় এবং তখনই লিয়াম আর তার মা বলতে থাকে যে আমাদের ফাঁসানো হচ্ছে, আমরা আসলে এখানে কি করে এলাম আমরা কিছু বুঝতে পারছি না, সবকিছু ইথানই করেছে, সবকিছু জাসমিন করেছে। এবং জাসমিন তো তখনই বলে ওঠে যে আমি জানি যে প্রমাণ ছাড়া কোনো কথা বলার কোনো কারণই নেই, তাই জন্য আমি একজন ইন্সপেক্টরকে আগেই এখানে ডেকেছি। মিস্টার ফু এখনই এখানে আসবে এবং সেই ইনভেস্টিগেট করে বলবে যে আসলে ঘটনা কি হয়েছিল। মিস্টার ফু তো কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হয়। এবার জাসমিন তো একজন রাজকুমারী ছিল, তাই তার যথেষ্ট পাওয়ার ছিল এইসব করার মতো। মিস্টার ফু পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করে এবং সে জানায় যে আসল ব্যাপারটা কি হয়েছিল। ইথান যে ঘরে রেস্ট করছিল সেই ঘরে অ্যাফ্রোডিসিয়াক দেওয়া হয়েছিল, তারপরে সেই ঘরে ওই মহিলাকে পাঠানো হয়, কিন্তু ইথান মহিলাকে পিটিয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে। তারপর সেখানে গিয়ে পৌঁছায় চিয়াও এবং লিয়াম। তারা দেখতে গেছিল যে ইথান ফেঁসেছে কিনা, কিন্তু সেটা দেখতে গিয়ে তারা নিজেই সেখানে ফেঁসে যায়। এই ঘটনার সাথে জাসমিন বা ইথানের কোনো যোগই নেই। জাসমিন বলে ওঠে যে ডিউক অ্যালেন, এবার আপনি বুঝতে পেরেছেন তো। ডিউক অ্যালান তো সঙ্গে সঙ্গে তার বউকে ঠাস করে এক চড় মারে। এবার ইন্সপেক্টর ফু তো তখনই বলে ওঠে যে এই কেসটা ইনভেস্টিগেট করতে গিয়ে আমি আরও একটা রহস্যের সমাধান করেছি এবং সেই ব্যাপারটা ওই মহিলা নিজেই খোলাসা করবে, মানে যে মহিলাকে কাজে লাগানো হয়েছিল সেই মহিলা। এবার তাকে তো ধরে আনা হয়। আমরা জানতে পারি যে এই মহিলাই ছিল সে যে কিনা ইথানের 10 বছর বয়সে তাকে ফাঁসিয়েছিল। মহিলা স্বীকার করে যে সে উপপত্নী চাওয়ের কথা মতোই কাজটা করেছিল। সে ইথানকে একটা ঘরে নিয়ে গিয়ে তার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল, ইথানকে উলঙ্গ করেছিল এবং তারপর ইথানের ওপরই অসভ্যতা করার দোষ চাপিয়েছিল। আসলে উপপত্নী চিয়াওয়ের নিজের ছেলে মানে লিয়াম এরকম একটা অসভ্যতা করেছিল এবং সেটা চাপা দেওয়ার জন্যই উপপত্নী চিয়াও ইথানকে ফাঁসায়। এবার এই পুরো ঘটনা তো জানতে পারে ডিউক অ্যালেন এবং সে তো সঙ্গে সঙ্গে নিজের ছেলেকে জড়িয়ে ধরে যে আমাকে ক্ষমা করে দাও, এবং সে তো উপপত্নী চাওকে সঙ্গে সঙ্গে 30 চাবুকের ঘা দেওয়ার শাস্তি দেয়। আমরা দেখতে পাই উপপত্নী চাওকে তো খুব পিটানো হয়। পিটুনি খেয়ে উপপত্নী চাও তো বলে ওঠে যে জাসমিন, তুমি আমার সাথে এমনটা করলে, ঠিক আছে আমি স্বীকার করছি যে আমি হেরে গেলাম, তুমি জিতে গেলে। জাসমিন বলে ওঠে যে তোমার সাথে জেতার মতো কোনো ইচ্ছাই আমার নেই, কারণ তোমার সাথে আমি কোনোদিন কোনো প্রতিযোগিতাই করিনি, তুমি আমার স্ট্যান্ডার্ডেরই নও যে তোমার সাথে আমি প্রতিযোগিতা করব। আমি শুধু চেয়েছিলাম যাতে ইথানের নামটা ক্লিয়ার হয়, আর সেটা আমি করতে পেরেছি।
কিছুক্ষণের মধ্যেই মহারাজের ডিক্রি আসে যে ইথানকে নতুন চাকরিতে বহাল করা হলো, মানে সে এখন একজন 3rd র্যাঙ্কের অফিসার। এবং ইথান আর জাসমিন তো খুবই খুশি হয়, কারণ তাদের প্ল্যানটা একদম সাকসেসফুল হয়েছিল। পরের দিন থেকেই ইথানের প্রথম অফিসে যাওয়ার বা বলা যায় রাজ কার্যালয়ে যাওয়ার দিন ছিল, এবং ইথান তো খুবই খুশি ছিল। এবার আমরা দেখতে পাই রাজ কার্যালয়ের দৃশ্য, যেখানে কিনা আমরা মাইলসকেও দেখতে পাই। মাইলস তো একটা অকর্মে ঢেকে ছিল এবং সে কোনো কাজ কোনো হিসাব নিকেশই ভালো করে করতে পারতো না। সে কেবলমাত্র এত অব্দি এসেছিল জাসমিনের ক্ষমতার জোরে। এবার এক তো মাইলস কোনো কাজ করছিল না, এবং উপরন্তু কেউ তাকে কাজ করতে বললে মাইলস আবার তার উপরই অ্যাটিটিউড দেখাচ্ছিল, এমনকি সে তো তার এক সিনিয়রকেও মারতে যায়। এবং সেই সিনিয়র তো সঙ্গে সঙ্গে ঘোষণা করে যে মাইলসকে এখনই চাকরি থেকে বার করে দেওয়া হবে। এবার ততক্ষণে সেখানে ইথান আসে, কারণ সেদিন তার প্রথম দিন ছিল, এবং কিছু হলেই ইথান তো মাইলসের ওপর রাগ করতো। ইথান তো ঘোড়া থেকে লাফ দিয়ে নেমেই এক লাথি মারে মাইলসকে। সে তো তার মনের সুখ মিটিয়ে মাইলসকে পিটুনি দেয়। এই দৃশ্যটা রাজকুমারী 1-1 দেখতে পায়, এবং সে তো মনে মনে ভাবে যে জাসমিন, তুমি তো দেখছি একটা খুব হ্যান্ডসাম ছেলেকেই বিয়ে করেছো, যে কিনা তোমার এক্সকে তোমার হয়ে পিটোচ্ছে। এত ভালো স্বামী আমি তোমাকে পেতে দেব না, ওটা আমার চাই। এবার ওদিকে মাইলস তো পিটুনি খেয়ে বাড়িতে ফেরে, এবং মিলি যখন জানতে পারে যে মাইলসের চাকরি চলে গেছে, সে তো মনে ঠিক করে নেয় যে আর মাইলসের সাথে থাকা যাবে না। এবং মিলি সেই সময় প্রেগনেন্টও ছিল। মিলি মাইলসের যা জমানো টাকা পয়সা ছিল সব কিছু চুরি করে নিয়ে বাড়ি থেকে পালায়। যখন বাড়ি থেকে পালাচ্ছিল তখনই একজন কালো পোশাক পরা ব্যক্তি মিলিকে অজ্ঞান করে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। অপরদিকে মাইলসের তো আর কিছুই থাকলো না, না থাকলো চাকরি, না থাকলো কোনো জমানো টাকা, এবং সে তো রীতিমতো পথে এসে যায়। এবার আমরা অপরদিকে জাসমিনকে দেখতে পাই। জাসমিন এবং ইথান এই ব্যাপারে কথা বলছিল যে উপপত্নী চাওকে ইথানের বাবা এখনো ডিভোর্স দেয়নি, কিন্তু মহারাজ যেহেতু ডিউক অ্যালানকে বকাবকি করেছে, তাই সে উপপত্নী চাওকে বাড়িতেই টেম্পেলে বন্দি করে রেখেছে। মানে এখন থেকে সে আর পরিবারের কোনো কাজ করবে না, একজন সেন্টের মতো জীবন কাটাবে। জাসমিন বলে যে এটাই উপপত্নী চাওয়ের কাছে বেশি দুঃখজনক হবে, কিন্তু ও শাস্তি পেলেও এখন ওর ছেলে কিন্তু শাস্তি পায়নি। এবং ইথান তো বলে ওঠে যে কোনো চিন্তা করো না, কাউকে ওপরে কিভাবে ওঠাতে হয় না জানলেও নিচে কিভাবে নামাতে হয় আমি খুবই জানি, সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও। আমরা দেখতে পাই যে ইথান টি হাউসে কোনো একটা লোকের সাথে দেখা করতে গেছিল তাকে কিছু কাজ দেওয়ার জন্য, এবং তখনই সেখানে হাজির হয় রাজকুমারী 1-1। এবং ইথান তো তাকে দেখেই একদম 10 হাত দূরে সরে যাচ্ছিল। 1-1 বলে ওঠে যে আমি কোনো মনস্টার নই যে তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো, আমিও যথেষ্ট সুন্দরী। ইথান বলে ওঠে যে আমার কাছে আমার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দর। তো বলতে থাকে যে তাই নাকি, আমিও কিন্তু ওর থেকে কিছু কম নই, ও তোমাকে যা দেয় আমি সবকিছু তোমাকে অনেক বেশি দিতে পারি, ভালোবাসা, ধন সম্পত্তি, ক্ষমতা, সবকিছু। এবং এই বলে 1-1 তো ইথানের গায়ে পড়তে যাচ্ছিল। ইথান তো তার থেকে দূরে চলে যায়। 1-1 বলে ওঠে যে তুমি যদি আমাকে রিজেক্ট করে দাও তাহলে কিন্তু তোমার নামে আমি মিথ্যে অপবাদ দেব যে তুমি আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছো, তাই তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। এবং ইথান তো তখনই পাশের রুমের দরজা খুলে দেয়, যেখানে কিনা অলরেডি কিছু লোক বসেই ছিল মজা নেওয়ার জন্য। ইথান বলে যে তোমার যদি পুরুষদের সাথে মজা করার এতই ইচ্ছা তাহলে একটা কেন, তোমার জন্য আমি 10 জন রেডি রেখেছি। এবং এই বলে ইথান তো সেখান থেকে পালায়, এবং সে তো বাড়িতে গিয়ে জাসমিনকে সব কথা খুলে বলে। জাসমিন তো বলে ওঠে যে যাই হয়ে যাক না কেন 1-1 এই কথা মহারাজের কানে তুলবে না, কারণ তার কাছে নিজের সম্মানটা তো সবচেয়ে বড়, আর যেখানে সে অসম্মানিত হয়েছে সেই কথা চারিদিকে সে রটাবে না। এবার অপর দিকে আমরা দেখতে পাই উপপত্নী চিয়াওকে, যে কিনা এখন টেম্পলেই তার সবটা সময় কাটাচ্ছিল, এবং তখনই সে খবর পায় যে তার ছেলে লিয়ামের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। লিয়াম লেকের ধারে তার কোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল, এবং তখনই কেউ একজন তাকে লেকে ধাক্কা মেরে ফেলে দেয়। চিয়াও তো খবর শুনে খুবই উত্তেজিত হয়ে পড়ে, ছেলে ঠিক আছে তো? এবং কর্মচারীটি জানায় যে হ্যাঁ, সে বেঁচে তো আছে, কিন্তু তার মাথা খারাপ হয়ে গেছে, মানে বলা যায় সে মানসিকভাবে একদমই বেহাল হয়ে পড়েছে, পাগল হয়ে গেছে। এবার চিয়াও তো সঙ্গে সঙ্গে তার ছেলেকে দেখার জন্য ছুটে যায়, এবং আমরা দেখতে পাই যে লিয়ামের অবস্থা সত্যিই খারাপ ছিল, সে একেবারেই পাগলে পরিণত হয়েছিল। সে কাগজ ছুঁড়ছিল, আজেবাজে বকছিল, তার মাকে চিনতে পারছিল না, মানে একদমই তার দুর্দশার শেষ ছিল না। এবং তখনই তারা চোখের সামনে একজনকে দেখতে পায়, আর সেটা ছিল দাইমা ওয়াং। এবার তাকে দেখে জাসমিন তো বলে ওঠে যে তুমি তুমি তো মরে গেছিলে।
দাইমা ওয়াং বলে যে হ্যাঁ, কিন্তু মরার পরেও আমি তোমার থেকে বদলা নিতে এসেছি। উপপত্নী চিয়াও তখনই লক্ষ্য করে যে মহিলার ছায়া পড়ছে এবং সে বুঝতে পারে যে তার মানে এটা কোনো আত্মা না। চিয়াও বলে ওঠে যে ও, তুমি ভূত হওয়ার অভিনয় করছো, এবং এই বলে সে তো ওয়াংকে চড় মারতে যায় এবং ওয়াং তখনই বলে ওঠে যে আমি কোনো অভিনয় করছি না, আমি আমার ম্যাডামের হয়ে বদলা নিতে এসেছি, সব সত্যিটা জানি। সেদিনকে তুমি ওই লোকটাকে নিজের কাজিন পরিচয় দিয়ে বাড়িতে ঢুকিয়েছিলে, পর তুমি সেই লোকটাকে ম্যাডামের মানে ইথানের ঘরে ঢুকিয়েছিলে তার সাথে অসভ্যতা করার জন্য। তুমি বাধ্য করেছো ম্যাডামকে মৃত্যুবরণ করার জন্য। বলো তুমি এগুলো করনি? এবং চিয়াও তো তখনই বলে ওঠে যে হ্যাঁ করেছি, বেশ করেছি। ওর ছেলেটাকে এখান থেকে তাড়িয়েছি, ওর নামে দোষ দিয়েছি, ওকে ফাঁসিয়েছি, বেশ করেছি। হলে এই বাড়ির প্রধান স্ত্রী আমি কি করে হতাম? এবং তখনই পিছন থেকে ডিউক, অ্যালেন, ইথান এবং রাজকুমারী জ্যাসমিন আসে। অ্যালান তো সঙ্গে সঙ্গে চিয়াওকে ঠাস করে এক চড় মারে যে তুমি তার মানে ইথানের মাকে ফাঁসিয়েছিলে। চিয়াও বলে ওঠে যে হ্যাঁ ফাঁসিয়েছিলাম, কিন্তু তাতেও তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি আমাকে ডিভোর্সও দিতে পারবে না, কারণ ডিভোর্সের থেকে মৃত্যুবরণ করাটাকেই আমি বেশি ভালো মনে করি। এবং তখনই উপপত্নী চাও বিষ খেয়ে সেখানেই নিজেকে শেষ করে দেয়। আমরা দেখতে পাই উপপত্নী চাও মারা যায় এবং লিয়াম তো পাগল হয়ে গেছিল। ফলে ডিউক অ্যালানের একমাত্র বংশধর মানে ইথানই ছিল তাকে সামলানোর জন্য। ডিউক তো ইথানকে বলে যে আমি তোমাকে তোমার সব হারানো সম্মান ফিরিয়ে দেব, তুমি রাজকুমারীকে নিয়ে এখানে ফিরে এসো। এবং ইথন তখনই বলে যে বাবা, 10 বছর বয়সে যখন আমাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপর যদি তুমি এই কথাটা বলতে আমি খুব খুশি হয়ে ফিরে আসতাম, কিন্তু এখন আর সেটা করার নেই। আমি এখন যেখানে আছি সেখানেই সবচেয়ে খুশি আছি। ইথানের বাবা তো তাকে খুব জড়িয়ে ধরে যে না তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু ইথান আবারও রাজকুমারী জ্যাসমিনের কাছেই ফিরে আসে। অপরদিকে আমরা মিলিকে দেখতে পাই, তাকে যে অপহরণ করা হয়েছিল, অপহরণ করে তাকে খুবই বাজে জায়গায় একটি পতিতালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যেখান থেকে সে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে গিয়েই তার মৃত্যু হয়। এবং তখনই সেখানে আসে মাইলস, যার অবস্থাও খুবই খারাপ ছিল এবং সে তো এখন একদমই পথের ভিখারি হয়ে গেছিল, তার আর কিছুই ছিল না। প্রত্যেকেই যে যার নিজের প্রাপ্য শাস্তি পেয়েছিল। আমরা দেখতে পাই যে ইথান এবং জ্যাসমিন ইথানের মায়ের কবরের কাছে এসেছিল তাকে শ্রদ্ধা জানানোর জন্য, এবং তখনই কেউ একজন ইথানদের দিকে তীর মারে এবং সেটা ছিল রাজকুমারী ওয়ান ওয়ান। মানে সে এত কিছুর পরও এখনো হার মানেনি। ইথান তো তখনই জ্যাসমিনকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমি ওকে আর ওর লোকদের দেখে নেব, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি ওর থেকে বদলা নিও। কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। ওয়ান ওয়ান বলে ওঠে যে এই তোমাদের ভালোবাসা, তুমি বললে আরো সঙ্গে সঙ্গে চলে গেল। আমরা দেখতে পাই যে ইথানের ওপর ওয়ান ওয়ানের লোকেরা তো হামলা করে দেয় এবং ইথান একা হাতেই তাদের সামলাচ্ছিল, কিন্তু 5 মিনিটের মধ্যেই আবারও জ্যাসমিন সেখানে ফিরে আসে এবং জ্যাসমিনের সাথে ছিল তার দলবল। এবার তার দলবল দেখে ওয়ান ওয়ান তো চমকে যায়, কারণ জ্যাসমিনের সাথে যারা এসেছিল তারা এই শহরে বিখ্যাত ব্ল্যাক গার্ড নামে পরিচিত ছিল। ওয়ান ওয়ান বলে ওঠে যে এরা তোমার সাথে কি করছে? জ্যাসমিন বলে যে এরাই তো আমার সাথে আসবে, কারণ আমি এদের মাস্টার। এবার এই কথা শুনে সেখান থেকে তো ওয়ান ওয়ান পালানোর চেষ্টা করে, কিন্তু জ্যাসমিন তখনই তার পিছনে তীর মারে যে আমার আসল পরিচয় যারা জেনে যায় তাদেরকে বাঁচিয়ে আমি রাখি না। এবার তখনই তো ইথান বলে ওঠে যে আমিও তো তোমার আসল পরিচয় জেনে গেলাম, তাহলে কি আমাকেও বাঁচিয়ে রাখবে না? জ্যাসমিন বলে যে তুমি তো এই গোপন কথাটা গোপন রাখবে তাই না, আর তাছাড়া আমি তোমাকে একটু একটু পছন্দও করতে শুরু করেছি। এবং এই বলে সে তো ইথানকে কিস দেয়। আমরা দেখতে পাই কিছু মাসের মধ্যে জ্যাসমিন প্রেগনেন্ট হয়ে পড়ে এবং তখনই সেখানে ফিরে আসে জ্যাসমিনের বাবা। মানে এতদিনের সিক্রেট মিশন কমপ্লিট করে জ্যাসমিনের বাবা আলটিমেটলি তার দেশে ফিরে আসে এবং শ্বশুর আর জামাইয়ের মধ্যে তো খুনসুটি শুরু হয়ে যায় এবং এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়। তো তোমাদের ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, না হলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।